এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রিজুদা। রিজুদা, এতদিন দেখছিলাম যে বিরোধী পক্ষ থেকে শুরু করে কেউ কেউ সাধারণ মানুষ বলছেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই। এবারে নির্যাতিতার বাবা মা খোদ দাবি তুলছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, কি বলবেন? আমি দুটো জিনিস বলবো। প্রথমে যখন অভয়ার মা বাবা যখন তার সন্তানকে এইভাবে নারকীয় একটা ঘটনায় তারা সন্তানহারা হলেন, তখন শুধু রিজু দত্তই নয়, আপনিও নয়, সমগ্র বাংলার মানুষ রাস্তায় নেমেছিল বিচারের দাবিতে। তাদের পাশে ছিল, তাদের সাথে ছিল। তারপরে হঠাৎ দেখলাম যে শিয়ালদা কোর্টে সিবিআই এর সব তথ্য প্রমাণ জমা দেওয়ার পর, যাবজ্জীবন হওয়ার পরে দেখলাম অভয়ার মা বাবাই সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে না। মানে যে জানোয়ার, যে নরপিশাচ আপনার মেয়েকে ছিঁড়ে আঁচড়ে কামড়ে ধর্ষণ করে গলা টিপে খুন করেছে, আপনারা তার ফাঁসি চাইছেন না। একটা তার সন্তানের ধর্ষক এবং খুনির প্রতি তাদের এত সহানুভূতি কেন, এটা বুঝতে পারছিলাম না। আর আজকে তাদের বক্তব্য শুনে আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে তারাও ওই জুনিয়র ডক্টর ফ্রন্টের মতো অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করছে, নিজের সন্তানকে পণ্য হিসেবে ব্যবহার করছেন। আগামী দিনে তারা একটা জার্সি ঠিক করে নিয়েছে, যেটা গায়ে পড়ে 26-এর ভোটে দাঁড়াবে। সেই জার্সিটা লাল না গেরুয়া, সেটা আগামী দিনে দেখতে হবে, কারণ তার কথার মধ্যে তো ওই দফা এক দাবি একই উঠে আসছে। কিন্তু তারা বলছে যে শুধু সঞ্জয় রায় কেন, এখানে যারা যারা জড়িত আছে সিবিআই ঠিক করে তদন্ত করতে পারেনি, গাফিলতি করেছে, তাই জন্য আজকে শুধু সঞ্জয় রায়কে মানে না না, অভয়ার মা বাবা তো বলছিল কিছুদিন আগে, আমি সংবাদ মাধ্যমেই দেখলাম, যে বৃন্দা গোভারকে আইন শেখাবে সুপ্রিম কোর্টে। ওনারা বৃন্দা গোভারকে আইন শেখাবেন সুপ্রিম কোর্টে, কিভাবে লড়তে হয়। ওনারা সিবিআইকে তদন্ত করা শেখাবে। তাহলে একটা কাজ করি না, দেশের আইন কানুন, থানা, পুলিশ, তদন্তকারী সংস্থা সব তুলে দিই। অভয়ার মা বাবাকে বলি, আপনাদের পছন্দ মতো 10টা নাম লিখে দিন। সেটা যারা যারা, যে আপনার বাড়িতে ছোটোবেলায় যে আপনাকে চড় মেরেছিল বা যে আপনাকে স্কুলে খেলতে নেয়নি, তাদের সবার 10-15টা নাম লিখে দিন, তাদেরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিই। এখন তো এইরকমই মামার বাড়ি হয়ে গেছে, এখন তো মামার বাড়ির আবদার হয়ে গেছে, না মামার বাড়ির আবদার। তো এইসবের তো কোনো প্রতিক্রিয়া হয় না। কেউ যদি ভুলভাল মন্তব্য করে, মামার বাড়ির আবদার করে, রোজ বড় বড় চ্যানেলে গিয়ে বসতে হয়। আমার একটা প্রশ্ন উত্তর দিন তো, আমি আপনাদের হাউয়ের দর্শকদের জিজ্ঞেস করতে চাই। অভয়া একটা অত্যন্ত গরিব ঘরের মেয়ে, মেধার ভিত্তিতে আরজিকর কলেজে পড়াশুনো করতো এবং ডিউটি করতো। বাবা সেলাইয়ের কাজ করতো, মা হাউসওয়াইফ। সরকারের 10 লাখ টাকা ফিরিয়ে দিল, কোর্টের 17 লাখ টাকা ফিরিয়ে দিল। লাস্ট কবে সেলাই মেশিনে বসেছে, আপনাদের কাছে ছবি থাকলে আমাকে পাঠিয়ে দেবেন। তার মানে আপনি ইনকাম সোর্স নিয়ে প্রশ্ন তুলছেন, তাহলে কেন প্রশ্ন তুলছেন, কি বলছেন, টাকাটা কার কাছ থেকে আসছে? জানি না, সেটা তো আগামী দিনে সব সামনে আসবে। এই যে যেমন জুনিয়র ডাক্তারদের এক এক করে সত্যি বেরিয়ে আসছে, এটা তো প্রমাণ হয়ে গেল আজকে। একটা স্টিং অপারেশনেও প্রমাণ হয়ে গেল, আর বিভিন্ন তথ্যে প্রমাণ হয়ে গেছে যে অভয়াকে পণ্য হিসেবে ব্যবহার করে এই জুনিয়র ডক্টর ফ্রন্ট 4,75,00,000 টাকা তুলেছে। সেই 4,75,00,000 টাকার মধ্যে থেকে স্টিং অপারেশনে বেরিয়ে এলো যে এরা মাসে লক্ষ লক্ষ টাকা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছে এই দ্রোহের কার্নিভাল, মিলন মঞ্চ, দ্রোহ মঞ্চ, হ্যান ত্যান নাটক করার জন্য। তো সেইভাবে বেরিয়ে আসবে। আপনি আমাকে বলুন না, আপনার যদি কোনো সোর্স অফ ইনকাম না থাকে, আপনি যদি কোনো চাকরি না করেন, এবার আপনি যদি বাড়িতে বসে সেলাইয়ের কাজ করেন, সেটাও বন্ধ করে দেন, আপনার ডাল ভাতটা আসবে কোথার থেকে? ডাল ভাতটা কোথার থেকে আসবে? তো আমার প্রশ্ন এটাই, যে এখন অভয়ার মা বাবার আর তো কোনো, ওনার বাবা তো আর সেলাই করছেন না, এখন অভয়া এই পৃথিবীতে নেই, তো ওনার ডাল ভাতটা কোথার থেকে আসছে? শুধু এইটুকুই বলে দিক না। এবারে কিন্তু আশফাকুল্লাহ নাইয়ারের পর এবারে স্ক্যানারে কিঞ্জল নন্দকে একাধিক প্রশ্ন করা হয়েছে যে অভিনয়ের জন্য উনি কতদিন ছুটি পান থেকে শুরু করে একাধিক প্রশ্ন করা হয়েছে, যে বারবার জুনিয়র ডক্টররা বলছে আমরা সফট টার্গেট, আমাদের টার্গেট করে কোথাও থেকে মূল ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। না না, ওরা সফট টার্গেট না, ওরা চিটিংবাজের মুখোশগুলো খুলে যাচ্ছে এক এক করে। কিঞ্জল নন্দ একজন জুনিয়র ডাক্তার। তো আপনি যখন জুনিয়র ডাক্তার, আপনি যখন সরকারি চাকরি করেন, সরকারের থেকে যখন আপনি একটা মাসিক মাইনে নেন, সেখানে এটা দর্শকদের একটু বুঝতে হবে, সেখানে দু রকমের অ্যালাউয়েন্স হয়। একটা অ্যালাউয়েন্স হয় নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স, আর একটা অ্যালাউয়েন্স হয় ডিয়ারনেস অ্যালাউয়েন্স। সেটা সরকার দেয়। আপনি যদি প্র্যাকটিস না করেন, প্রাইভেট প্র্যাকটিস, তাহলে একটা নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স হয়। আর যেহেতু আপনি শুধু সরকারের হয়ে মানুষকে পরিষেবা দেন বলে আপনি একটা ডিয়ারনেস অ্যালাউয়েন্স পান। এবার আপনারা আমাকে একটা কথা বলুন, এটা সবাই জানে, সার্বজনীন হয়ে গেছে ব্যাপারটা, যে যখন এই অভয়ার বিচারের এই মঞ্চ টঞ্চ ইত্যাদি ইত্যাদি হচ্ছিল, যখন তদন্ত চলছিল, তখন কিঞ্জল নন্দ 2টো সিনেমা করেছে, প্রমাণিত। কিঞ্জল নন্দ নিজে তার ফেসবুকে পোস্ট দিয়েছে তিনি একটা টিএমটি বার কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করেছেন।
তার ভিত্তিতে নিশ্চয়ই উনি টাকা নিয়েছেন। তো তাহলে যখন আপনি সরকারি চাকরি করে, আপনার দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে সরকারি চাকরির বাইরে আপনি কোনো রকম কোনো ব্যবসা কোনো অন্য চাকরি করতে পারেন না। কারণ সরকারি চাকরির প্রথম নিয়ম হচ্ছে ইউ ক্যানট হ্যাভ অ্যান অফিস অফ প্রফিট আদার দ্যান ইয়োর গভর্নমেন্ট স্যালারি। তো তাকে প্রমাণ করতে হবে যে তিনি এই অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছেন বিনামূল্যে, তিনি এই সিনেমাগুলো করেছেন বিনামূল্যে। আর এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়, যদি উনি অ্যাডভার্টাইজমেন্ট সিনেমা এগুলো করে থাকেন তাহলে সরকারের নিয়ম অনুযায়ী, যেহেতু তিনি সরকারি মাইনেটা নেন, তাকে তো সরকারে 5 দিন সার্ভিস দিতে হবে মানুষকে। সরকারি চাকরিতে তো সারা বছরে 30টা ইএল থাকে, তার সাথে সিক লিভ থাকে, আর মনে হয় 15টা সিএল থাকে। তার মানে 30, 15, 45। আর ডাক্তারিটা যেহেতু এমার্জেন্সি সার্ভিস, এই ছুটিগুলো ম্যান্ডেটারি নয়। তাহলে তিনি যে এত শুটিং করেছেন, এত গাছের পাশে ঘুরে ঘুরে গান গেয়েছেন, এত ফটোশ্যুট করেছেন, এইগুলো কি মানুষকে জনসেবা না দিয়ে তাহলে সরকারি মাইনেটা তিনি নিলেন কি করে হাত পেতে? এরা যখন অভয়ার বিচারের জন্য দিনের পর দিন পেশেন্ট না দেখে কর্মবিরতি করে ধর্মতলায় বসেছিল, যদি এদের সামান্য এক বিন্দু চক্ষু লজ্জা থাকতো তাহলে সরকারি মাইনেটা না নেওয়া উচিত ছিল। তাই তো নিয়েছে কেন? মাইনেও নেবে। আবার কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো আর দেবাশিস হালদারের নামে একটা এনজিও করে, যেখানে দেখানো থাকবে ব্লাড ডোনেশন ক্যাম্প, কম্বল বিতরণ ইত্যাদি, সেখানে 4,75,00,000 টাকাও নেবে। কি করে হতে পারে ম্যাডাম? কি করে হতে পারে? অভয়া তো বিচার পেয়েছে, আজ নয় কাল যে প্রধান দোষী তার ফাঁসিও হবে, নয় যাবজ্জীবন তো হয়েই গেছে। কিন্তু অভয়াকে ইউজ করে যারা ব্যবসা করেছে, যারা নিজেদের পকেট ভরেছে, সেটা অভয়ার মা বাবা হোক বা এই জুনিয়র ডাক্তারগুলো, তারা জবাব দেবে না, তারা কৈফিয়ত দেবে না। সাধারণ মানুষকে, যাদের ইমোশন নিয়ে খেলেছে এরা, বাংলার মানুষকে জবাব তো এদেরও দিতে হবে। একটা কথা, সেটা কটা লাইন আমি একটু পড়ে শোনাতে চাই। সেটা হচ্ছে, সঞ্জয় নতুন আইনজীবী, এখনও ওকালতনামায় যদিও বা সই হয়নি, বলছে যে লিগাল এইড সার্ভিস তথ্য সামনে আনতে দেয়নি রাজ্য সরকার, ও কলকাতা তৎকালীন সিপি সত্য সামনে আনতে দেয়নি। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই, এবং আরও বলেছে যে সঞ্জয়কে সাদা কাগজে সিবিআই সই করিয়ে নিতে চেয়েছিল। এই যে রাজ্য সরকারের দিকে একেবারে সরাসরি আঙুল তুলছে সঞ্জয়ের আইনজীবী, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আইনের আঁকচিতে আমি যাব না, আমি আইন বুঝি না। আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, সেটা হচ্ছে, যেটা আপনাদের দর্শককে আমার প্রশ্ন রইল, কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম, বড় বড় পত্রিকা মানুষকে বিভ্রান্ত করছে, ভুল বোঝাচ্ছে। আপনারা ভেবে দেখুন, 20শে জানুয়ারি যেদিন সঞ্জয়ের সাজা ঘোষণা হলো, সেদিন 201 নম্বর শিয়ালদা কোর্টের ঘরে জাস্টিস অনির্বাণ দাসের এজলাসে তার যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করার আগে অভয়ার মা বাবার উপস্থিতিতে, সিবিআইয়ের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে এবং সংবাদ মাধ্যম সাংবাদিকদের উপস্থিতিতে বিচারপতি সঞ্জয়কে বলেছিল, আপনাকে 3 ঘন্টা সময় দেয়া হলো, আপনি আপনার কথা বলুন। প্রধান অভিযুক্ত সঞ্জয় কি বলল? আমার গলায় রুদ্রাক্ষর মালা। কি বলল? সিবিআই আমায় টর্চার করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সঞ্জয় কি একবারও বলেছে আমার সাথে আরও কেউ আছে যারা এটা করেছে? সঞ্জয় কি একবারও বলেছে আমাকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা ফোন করে চাপ দিয়েছে? উনি তো বিনীত গোয়েলের কথা বলেছেন, বলছেন বিনীত গোয়েলকে আপনারা তো শাস্তি দেননি। বিনীত গোয়েলের কথা বলেছে তো এবার তদন্তটা কে করবে? সঞ্জয় রায় করবে না? সিপিএম করবে না? অভয়ার মা বাবা করবে না? আর আরেকটা প্রশ্ন, এই যে মানুষকে বিভ্রান্ত করছে, সেটা হচ্ছে, বলা হচ্ছে অনেক প্রশ্ন অনুত্তর রয়ে গেছে। এবার ধরুন শিয়ালদা কোর্ট বলে দিয়েছে যাবজ্জীবন, এটা হাইকোর্টে গেল, হাইকোর্টে যাবজ্জীবন বা ফাঁসি হবে, সুপ্রিম কোর্টে গেল, যাবজ্জীবন বা ফাঁসি হবে। কিন্তু তদন্তে যে বিভ্রান্ত মানুষকে ছড়ানো হচ্ছে, এত প্রশ্ন নেই। আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে লিখেছে, সেই সময় কে নিচে শুয়েছিল, সেই সময় কে ওপরে উঠেছিল। আরে সেই সময় আরজি করে কে বিড়ি কিনেছে, কে বাথরুমে গেছে প্রসাব করতে, এই প্রশ্নগুলো করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে একটাই, সিবিআই তদন্ত করে এই কেসটাকে ক্লোজ করে দিয়েছে। সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে সেটা হবে দুর্নীতির জন্য। অভয়ার ধর্ষণ এবং খুনের কেস কমপ্লিট হয়ে গেছে, তদন্ত কমপ্লিট। সুপ্রিম কোর্টেও যদি অভয়ার মা বাবাকে হাইপোথেটিক্যালি ধরা হয় যে অভয়ার মা বাবা যা বলছে সেটাই বিচার করা হবে, তাহলে তদন্তটা করবে কে? সিবিআই ছাড়া আর এই দেশে কে আছে? আমি এই প্রশ্নটা করতে চাই।
কলকাতা পুলিশ যা তদন্ত করেছে, সিবিআই প্রমাণিত করে দিয়েছে কলকাতা পুলিশ ঠিক ছিল, বিনোদ গোয়েল ঠিক ছিল, মমতা ব্যানার্জির নেতৃত্বে তদন্ত ঠিক ছিল। এবার সিবিআইকে যারা ভুল বলছে, সিবিআইকে ভুল প্রমাণ করার জন্য তদন্ত কে করবে? মাখুনিরা কেজিবি নিয়ে আসবে রাশিয়ার থেকে, না জি জিনপিংয়ের থেকে, চায়নার থেকে চাইনিজ পুলিশ নিয়ে আসবে? তদন্তটা করবে কে? সিবিআই এর ওপরে ভারতবর্ষে কি আর আছে কেউ? কিন্তু সিবিআই এর উপরে তো ভরসা করতে পারছে না অভয়ের মা বাবা। ভরসা করতে পারছে না, এসব কথা বলে লাভ কি? বাড়িতে গিয়ে মুড়ি খাক। ভরসা করতে না পারলে আমার আপনাকে প্রশ্ন, এইটাই মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। সিবিআই এর ওপর ভরসা নেই, তাহলে তদন্তটা করবে কে? আমি আপনাকে প্রশ্ন করছি, তদন্তটা কে করবে? কলকাতা পুলিশ আর করতে পারবে না, সিবিআই আর করতে পারবে না, তদন্তটা করবে কে? আমাকে আপনি উত্তর দিন, আপনি তো একজন শিক্ষিত সাংবাদিক। ইডি করতে পারবে না, এটা মানিটারি ক্রাইম না, এটা ক্রিমিনাল অফেন্স, হেনাস ক্রাইম। তাহলে হেনাস ক্রাইমে সিবিআই এর ওপরে যদি ওনারা সন্তুষ্ট না হন, ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন অনুযায়ী তদন্তটা করবে কে? অভয়ার মা বাবার এই মামার বাড়ির আবদার মেটানোর জন্য তদন্তটা করবে কে? আপনি জবাব দিন, আর হাউয়ের দর্শকরা আমাকে জবাবটা দিন। তদন্তটা কে করবে? আর কে আছে? আর্মি করবে? এয়ারফোর্স করবে? এটা বুঝতে হবে, একটু বুঝতে হবে এই ব্যাপারগুলো। এই নাটক, এই সঞ্জয় নামক সার্কাস দৈনন্দিন বহু চলছে, আর সেইটা চালিয়ে রাখা হচ্ছে কারণ জুনিয়র ডাক্তার ফ্রন্টগুলো এরা চালিয়ে রাখছে। অভয়াকে শান্তিতে মরতেও দিচ্ছে না এরা, অভয়াকে শান্তিও পেতে তার আত্মাকেও শান্তি পেতে দিচ্ছে না। কারণ জুনিয়র ডাক্তাররা জানে যদি আমরা এই নাটক বজায় না রাখি, মানুষ আমাদের কোমরে দড়ি পরিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে আর জিজ্ঞেস করবে 4.5 কোটি টাকার হিসাব দাও। আর অভয়ার মা বাবা অভয়াকে শান্তি, আত্মাকে শান্তি পেতে দিচ্ছে না, কারণ তাদেরকে এই নাটকটা করে যেতে হবে 2026-এর আগে গেরুয়া বা লাল পার্টির থেকে টিকিট নেওয়ার জন্য। ছি 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 ছি।